সিলেটে শাহজালালের মাজার জিয়ারতের পর প্রধানমন্ত্রীর কয়েকটি প্রকল্প উদ্বোধন। সুধী সমাবেশে বললেন, পানির যথাযথ ব্যবহার নিশ্চিতে এই খাল খনন কর্মসূচি। আমরা রাস্তা যতই বড় করতে থাকি ততই গাড়ি নামবে রাস্তায়, ট্রাফিক বাড়বে। রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। 4 জেলার হাওড় অঞ্চলের বিস্তীর্ণ জমির ফসল এখনো পানির নিচে। দ্বিগুণ মজুরিতেও মিলছে না শ্রমিক। আধা পাকা ধান নষ্ট হওয়ায় দিশেহারা কৃষক। ধান তো নদীতে বাসায় চলে লয়ে গেছে, আনা হয়েছে, এখন আর বৃষ্টি লেগে ভাঙাইতে হয় না। হাওড়ের অবস্থা খুবই খারাপ, বলতে প্রতিদিনই পানি বাড়তেছে। মানে আগের দিন টাকা আটু পানি, পরের দিন ওই জায়গা বুক পানি। হাম ও উপসর্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। চুয়াডাঙ্গায় হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু। চট্টগ্রামে একই শয্যায় ভর্তি রাখা হচ্ছে 3-4 জনকে। গত 15 বছরে তদবির নির্ভর হয়ে পড়েছে সব নিয়োগ। ক্ষোভ ঝাড়লেন স্থানীয় সরকার মন্ত্রী। সরকারের সব জায়গায় অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতি। বিগত 15-16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তৈরি করে দিয়ে গেছে। বাংলাদেশে নিয়ম হয়ে গেছে, এখন তদবির ছাড়া কোনো কাজ হবে না। এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও, এগুলো আগে ছিল না। আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলছে পুলিশ। গোয়েন্দা নজরদারিতে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা, জানালো র্যাব। পিটিআইতে বিতরণের 2 দিন আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রহস্যজনক আগুনে পড়ল কয়েকশো ল্যাপটপ। স্টোরে মজুদেও গরমিল। সিসি ক্যামেরার ফুটেজে নাশকতার সন্দেহ। ইরানের শর্ত মানা সম্ভব নয়, যুদ্ধ জয়ের মাঝপথে সরে আসবে না যুক্তরাষ্ট্র, মন্তব্য ট্রাম্পের। একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টায় আলোচনায় বাধা, জবাব তেহরানের। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর প্রসঙ্গে আমরা যাচ্ছি। ক্ষমতার 2.5 মাসেই দেশের মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার, যে কাজের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সিলেটের কর্মসূচিতে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের 4,600 কোটি টাকার মেগা প্রকল্পের। বলেন, সড়ক যোগাযোগ উন্নত করার পাশাপাশি রেল যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে সরকার। তুলে ধরেন সিলেট অঞ্চলের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা। সিলেট থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। সুরমা পাড়ের সিলেট, 360 সুফি সাধকের সিলেট। 2001 সালে প্রতিষ্ঠিত প্রায় 80 বর্গ কিলোমিটার এই সিলেট সিটি কর্পোরেশনে প্রায় 10 লাখ অধিবাসী। আরেক লন্ডন খ্যাত এই নগরের মানুষেরও আছে নিত্যদিনের নানান সংকট। সব সংকটের সমাধানে আলোর রেখা উন্মোচনে বৈরী আবহাওয়ার মধ্যেই এবার সিলেট নগরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তুমুল বৃষ্টি ভেজা দিনে বেলা 11টার দিকে সহধর্মিণী ও সিলেটেরই মেয়ে ডক্টর জোবাইদুর রহমানকে নিয়ে সুরমাপাড়ের চাঁদনী ঘাটে যান প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশন গৃহীত 4,600 কোটি টাকার মেগা প্রকল্প। যে প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ, নদীর উভয় তীরে সৌন্দর্য বর্ধন ও ইউরোপের আদলে দীর্ঘ রিভার ড্রাইভ চালু হবে, যা হতে পারে সিলেটবাসীর জন্য এক আশীর্বাদ আর নতুন পরিচয়ও। পরে প্রধানমন্ত্রী যোগ দেন সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণের সুধী সমাবেশে, যার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর আগমন ঘটে সিসিকে। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টিতে সুনামগঞ্জ সহ বিভিন্ন হাওড় অঞ্চলের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির যথাযথ ব্যবহারে সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান তিনি। চট্টগ্রামের কিছু নিউজ এসেছিল, যদিও সেটার মধ্যে পরে আমরা দেখেছি পুরোপুরি সত্যতা ছিল না। জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সে পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। বুড়িগঙ্গা নদীর পানি অসম্ভব রকম বিষাক্ত হয়ে গিয়েছে। এইভাবে যদি সবগুলো নদী বিষাক্ত হতে থাকে তাহলে একটা অসম্ভব ভয়াবহ পরিস্থিতিকে আমরা সকালে ধাবিত হচ্ছি। কাজেই
এই বিষয়ে আমাদের মানুষকে সচেতন করতে হবে। দ্রুততম সময়ে ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু করার আশ্বাস দেন সরকার প্রধান। সারা দেশে সহজ যোগাযোগ নিশ্চিত ও খরচ কমাতে রেল ব্যবস্থার উপর সরকারের গুরুত্ব স্পষ্ট করেন তিনি। শুধু রাস্তা আমাদেরকে বাড়ালেই যে সমস্যার সমাধান হবে তা না, একই সাথে আমরা যদি রেলওয়ে, যেখানে আমরা কম খরচে যাতায়াত করতে পারি, একই সাথে ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক মাল আনা নেওয়ার ক্ষেত্রেও কম খরচে আনতে পারেন, আমরা যদি রেলওয়েটাকে ডেভেলপ করতে পারি। আমাদের বর্তমান সরকার আমরা একটি উদ্যোগ গ্রহণ করছি যে সারা দেশে কিভাবে রেল যোগাযোগটাকে বৃদ্ধি করা যায়। রেল যোগাযোগটাকে বৃদ্ধি করলে স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষ এইটিতে যাতায়াত করবেন, এটিতে খরচ কম হবে, সেটি যাতায়াতের খরচ কম হবে, সেটি ব্যবসায়িক কারণে খরচ কম হবে। নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না, শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতন। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী জানান, দ্রুততম সময়ে চালু হচ্ছে সিলেট আইসিটি পার্ক। নতুন 250 শয্যার হাসপাতাল চালু ও পর্যায়ক্রমে 1200 শয্যায় রূপান্তরের ঘোষণা দেন তারেক রহমান। এই পুণ্যভূমি সিলেট থেকেই নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর দেশ জুড়ে ছুটে বেরিয়েছেন, তুলে ধরেছিলেন জনগণের সামনে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের 3 মাস সময়কালে এসে প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান এলেন আবারও সেই সিলেটে। আবার বললেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজের অঙ্গীকারের কথা। জনগণের প্রতি আহ্বান জানালেন বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার। বললেন, দেশের জনগণের প্রতি আস্থাশীল হয়েই বিএনপি আগামীর সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায়, তুলে ধরতে চায় নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের সেই সৎ এবং আন্তরিক অবস্থান। এর আগে সকাল 10টার দিকে ঢাকা থেকে বিমানে সিলেটে পৌঁছান তারেক রহমান। এরপর জিয়ারত করেন হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার, যেখানে বারবার ছুটে এসেছেন তাঁর মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সরকার প্রধান হয়ে প্রথমবারের মতো সিলেটে এসে মাজারে দোয়া ও মোনাজাতে দেশ ও জনগণের কল্যাণ কামনা করেন সরকার প্রধান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সিলেট। এখনো পানিতে তলিয়ে রয়েছে 4 জেলার হাওড়াঞ্চলের বিস্তীর্ণ জমির আধা পাকা বোরো ধান। কৃষি বিভাগের প্রাথমিক হিসেবে সুনামগঞ্জে 15,000 হেক্টর জমির বোরো ধান পানিতে ডুবে আছে। নেত্রকোনায় বিভিন্ন হাওরে তলিয়ে আছে 15,000 হেক্টর জমির ফসল। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। কিশোরগঞ্জে বৃষ্টি অব্যাহত থাকায় বাড়ছে নদ নদীর পানি। জেলায় বড় মৌসুমে ক্ষতিগ্রস্ত 7,000 হেক্টর জমির ধান। হবিগঞ্জে প্লাবনে পুরোপুরি তলিয়েছে 11,000 হেক্টর জমির বোরো ধান। গতকাল পর্যন্ত হাওরের 57% ধান কাটা হয়েছে। পানিতে থাকায় জমিতে নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। অন্যদিকে দ্বিগুণ মজুরি দিয়েও মিলছে না ধান কাটার শ্রমিক। তাই বাধ্য হয়ে কষ্টার্জিত ফসল রক্ষায় পানিতে নেমে ধান কাটছেন কৃষাণী। সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরির কাজ করছে কৃষি বিভাগ। ধান তো নদীতে বাসায় জলে লয়ে গেছে গা, ওই আনা হয়েছে, এখন আর বৃষ্টির লেগে আর ভাঙাইতে হয় না। গলা পানির মধ্যে তোমার কৃষকদের কাটাইতেছে, ঠিক কাটাইও প্রথম আনন্দ লাগে নৌকা, এরপর আনন্দ লাগে আবার বোঝা দেওয়া ওই ফলাত। হাওরের অবস্থা খুবই খারাপ, বলতে প্রতিদিনই পানি বাড়তেছে, মানে আগের দিন তাকে আটু পানি, পরের দিন ওই জায়গা বুক পানি। দর্শক, আমরা সরাসরি নেত্রকোনায় যেতে চাই সহকর্মী কামাল হোসেনের কাছে। কামাল, আজও কি বৃষ্টিপাত হয়েছে আর ধান কাটার জন্য শ্রমিক মিলছে কিনা? হ্যাঁ লোপা, টেমে টেমে আজকেও বৃষ্টি হচ্ছে, গত রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে। উঁচু জায়গাগুলোতে শ্রমিকরা কাটছেন মিলেমিশে ধান। যে জায়গাগুলোতে আগের দিন দেখা যায় যে ধান রয়েছে, সবুজ ধান, কিন্তু পরদিন সেগুলো তলিয়ে যায়, এমনটি জানিয়েছেন কৃষকরা। ফলে এখানে কৃষকদের সংকটও রয়েছে। তারা ধান কাটার যে শ্রমিক সংকট রয়েছে, 1,500 থেকে 2,000 টাকা দরেও তাদের শ্রমিক মিলছে না। সারা জেলায় কিন্তু যে উঁচু এবং নিচু অঞ্চলের দানি তলিয়ে যাওয়া শুরু করেছে। শুধু হাওড় অঞ্চলে 42,000 হেক্টর জমির মধ্যে প্রায় 60 ভাগ ফসল কাটা হয়েছে, বাকি 40 ভাগ ফসল পানির তলে তলিয়ে গেছে। ওই অঞ্চলগুলোতে এখন আর ধান কাটা সম্ভব না। কিন্তু জেলার 10 উপজেলায় যে উপজেলার নিম্নাঞ্চলগুলোতে
কম বেশি সবগুলোতেই প্লাবিত হওয়া শুরু করেছে এবং দান তলিয়ে যাচ্ছে। আর দুর্ভোগ মানুষের বেড়েছে। এখানে কৃষি শ্রমিক সংকট এবং অতিরিক্ত জলাবদ্ধতার কারণে কিন্তু হারভেস্টার দিয়েও মেশিন দিয়েও তারা ধান কাটতে পারছে না, ফলে সমস্যায় পড়ছেন। অন্যদিকে শ্রমিক, যে ধান কাটা শ্রমিকের 1,500 থেকে 2,000 টাকা মজুরিতেও শ্রমিক পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ধান হচ্ছে মাত্র 500 টাকা মন, ফলে বাজারগুলোতে নিয়ে গেলেও কৃষকদের ধান বিক্রি করতে পারছেন না, শ্রমিকের বেতন দিতে পারছেন না। এই অবস্থায় মহা সংকটের মধ্যে পড়েছেন জেলার কৃষকরা। যদিও সরকার ধান কেনার ঘোষণা দিয়েছেন, আগামীকাল থেকে ধান কেনা শুরু হবে, কিন্তু এই কাঁচা ধান বিক্রির উপযোগী হবে না। রোদ না ওঠার কারণে কিন্তু তারা সরকারিভাবে যে ধান বিক্রির প্রক্রিয়াতে যেতে পারছেন না, ফলে ক্ষতিগ্রস্তই হচ্ছেন কৃষকরা। লোপা কামাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। হামের উপসর্গ নিয়ে দেশে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সংক্রমণ উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মৃত্যু হয় 8 মাস বয়সী এক শিশুর। সেখানে চিকিৎসাধীন রয়েছেন 17 জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 20 জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন 83 জন। রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 21 জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে 4 জন। বর্তমানে চিকিৎসাধীন 131 জন রোগী। এছাড়া খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও প্রতিদিন হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে রোগীরা। অনেক জায়গায় ওয়ার্ডে জায়গা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে চট্টগ্রামে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে হাম পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা শিশু রোগের সংখ্যা। চাপ সামলাতে না পেরে একই শয্যায় ভর্তি রাখা হয়েছে 3 থেকে 4 জন শিশুকে। জ্বর, নিউমোনিয়া আর জটিল উপসর্গে লড়ছে এসব শিশুরা। এখন পর্যন্ত হামে একজনের আর গত 1 মাসে শুধু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 40 শিশুর মৃত্যু হয়েছে। গত 1 মাস ধরে হাসপাতালই যেন হয়ে উঠেছে আলিয়া বেগমের ঘরবাড়ি। পেশায় ভাঙারি ব্যবসায়ী এই নারীর এখন দিনরাত কাটছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কারণ তার 4 শিশু সন্তান হামে আক্রান্ত হয়ে গত 1 সপ্তাহ ধরে ভর্তি রয়েছে হাসপাতালে। কক্সবাজারের উখিয়ার এই বাসিন্দা জানান তার মোট 11 সন্তানের সবাই হামে আক্রান্ত হয়েছিল। 7 জন ইতোমধ্যে সুস্থ হলেও বাকি 4 জন এখনো চিকিৎসাধীন। শিশুদের গায়ে ফুসকুড়ির পাশাপাশি চোখ ও মুখে ঘা দেখা দিয়েছে। 11 জনারে হয়েছে, এখন 7 জন সুস্থ আর 4 জন এখানে আনছি। তাকে জ্বর, সর্দি, কাশ, নিঃশ্বাস, এইটা রক্ত যায় চোখ থেকে, গাল থেকে রক্ত যায়। সবাই একেবারে একে সেম টু, 11 জন সবার এক সেম টু। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে 126 শিশু। আক্রান্তদের বেশিরভাগই কক্সবাজার, চকরিয়া, মহেশখালী, বাঁশখালী, পটিয়া, নোয়াখালী ও ফেনী জেলার বাসিন্দা। মুখের ভিতরে ক্ষত হয়ে গেছে, খাবার দাবার খাচ্ছে না, গলা ব্যথা বলতেছে, দাঁতের গোড়াগুলা সে খুব ব্যথা বলতেছে। অস্থিরতা করতো, মানে শরীর ঠান্ডা হয়ে যেত, আবার গরম হয়ে যেত, মানে জ্বর পড়তো আবার উঠতো। কুসুম গরম পানি দিয়ে মুছলে একটু চোখ খুলে আবার চোখ খাটে ফেলে। আজকে 15 দিন পর্যন্ত আমি আনোয়ারা মেডিকেল এখানে। স্বজনদের দাবি, হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুই আগে হামের টিকা নেয়নি। আরা তো করতে পারছে না, আরা ডাক্তারের সাথে তো করছে আর কইতে আমার হাম কি জিনিস আরও কইতে আর হয় না। আমার বাচ্চার বয়স আছে 11 মাস। 9 মাসের যখন টিকা ছিল তখন ওর ঠান্ডার একটা জ্বর আছিল, জ্বর ছিল, তখন টিকা দিতে পারি নাই। হামটা এটা আমি পুরোপুরি জানতাম না। যদি জানতাম আমি তো কোনো কিছু দিয়ে হেলা করি না। যেদিন টিকা দেয় ওদিন ওরা জানতে পারে না, টিকা দিতে পারে না। চিকিৎসকরা জানান, জ্বর, সর্দি, কাশি, শরীরে ফুসকুড়ি এবং নিউমোনিয়ার মতো জটিল উপসর্গ নিয়ে প্রতিদিন শত শত শিশু হাসপাতালে আসছে। এর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের মৃত্যু ঝুঁকি বেশি। খুবই খারাপ অবস্থায়, জটিল অবস্থায় আমাদের এখানে হাসপাতালে ভর্তি হয় এবং এগুলোকে সরাসরি আমরা আইসিইউতে দিয়ে দিই। রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্ট, এই সমস্ত কারণে বাচ্চাগুলো বেশি মারা যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আমি অক্সিজেন দিচ্ছি, বাচ্চাগুলো কিন্তু অক্সিজেন নিতে পারতেছে না। 26-27 বছর আমি একসাথে রোগী দেখিয়ে নিয়ে যাচ্ছি। এটা আমার একটা ব্যতিক্রমী ঘটনা। গবেষকরা পরবর্তীতে হয়তো আরও কোনো রিসার্চের মাধ্যমে বলতে পারবেন যে কেন এই আউটব্রেকটা হয়েছে। এটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, কি ভাইরাসের প্রপার্টি চেঞ্জ হয়েছে না অন্যান্য কোনো এনভায়রনমেন্টাল ইস্যু আছে। চট্টগ্রামে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে ভর্তি 689 শিশুর নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে 90 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 1 জন শিশুর। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।
গত 15 বছরে সব নিয়োগ তদবির নির্ভর হয়ে পড়েছে। স্বৈরাচার সরকার সব প্রক্রিয়া নষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক স্মরণ সভায় তিনি বলেন, মেধা ও যোগ্যতা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। বিশ্ববিদ্যালয়ে দলবাজি না করার অনুরোধ করেন তিনি। এ সময় মেধাবী ও যোগ্যদের শিক্ষক নিয়োগ করার কথা বলেন। ছাত্র রাজনীতিতে মেধাবীদের যুক্ত করার আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, অনেক ত্যাগের মধ্যে দিয়ে দেশ গড়ার সুযোগ এসেছে। জুলাই সনদ নিয়ে তর্ক হওয়া ভালো, কিন্তু অপপ্রচার ও রাজনৈতিক উদ্দেশ্যে এর ব্যবহার উচিত নয়। জুলাই সনদ ও সংবিধান ইস্যুতে বলেন, বিএনপি আলোচনায় পরিষ্কার করে বলেছে যে সব ইস্যুতে ঐক্যমত্য হয়নি সেগুলোতে নোট অব ডিসেন্ট থাকবে। মন্ত্রী আশা করেন দ্রুতই বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে নাম দেবে। জুলাই সনদ, আপনার সংবিধান, এগুলো নিয়ে বাহাজ হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। হওয়া ভালো, অবশ্যই হওয়া ভালো, কিন্তু অপপ্রচার, মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার করার চেষ্টা, এটা কখনোই ভালো হতে পারে না। পুলিশের তৎপরতার কারণেই 2-1টি ঘটনা ঘটছে, তা না হলে প্রতিনিয়ত অপরাধ ঘটত বলে জানিয়েছেন ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। সকালে কারওয়ান বাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে একথা বলেন তিনি বলেন, দেশে আর নতুন করে শীর্ষ সন্ত্রাসী তৈরি হচ্ছে না। ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার বলেন, আগে যে সব শীর্ষ সন্ত্রাসী ছিল তাদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের মনিটরিং, অবজারভেশন এবং ব্যবস্থা সবই নেওয়া হইতেছে এবং হালনাগাদ করা হচ্ছে। অতএব এটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই। আমরা যেভাবে হোক যারা আছে তাদের নাম ভাঙিয়ে চলতেছে অথবা তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে, তার আগেই আমরা তাদেরকে দমন করব। জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মুখপাত্র এমজেডএম ইন্তেখাব চৌধুরী। সকালে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বলেন, প্রতিনিয়ত সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, শীর্ষ সন্ত্রাসী টিটন মার্ডারের ঘটনার ছায়া তদন্ত চলছে। র্যাবের মুখপাত্র বলেন, ড্যামরা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে থানা থেকে লুট হওয়া হ্যান্ডকাপ, বিদেশি পিস্তল, ম্যাগাজিন, অ্যামুনিশন, মাইক্রোবাস, র্যাবের কটি ও ওয়াকিটকি সেট সহ 2 জন ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। শুধু একটা ডাকাতির মামলা বলেই বলবো না, এই ধরনের এর চেয়ে বড় সন্ত্রাসী যারা আছে তারা সবাই আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকে এবং সার্বক্ষণিকভাবে পুরো দেশেই র্যাবের গোয়েন্দা নজরদারিতে সাদা পোশাকে আমাদের দল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবার শোনাবো একটা দিনের গল্প, যেখানে সূর্যের সাথে পাল্লা দিয়ে বাড়ে কাজের চাপ, আর সময়ের সাথে বদলে যায় দায়িত্বের রূপ। একদিকে ফসলের মাঠে গড়ে ওঠে জীবিকার ভিত্তি, অন্যদিকে ঘরের আঙিনায় তৈরি হয় সেই জীবনের ভিত। 2 ভিন্ন পরিসর, তবে লক্ষ্য আর পথ এক। এই সমন্বয়ের ভেতরেই টিকে থাকে একটি পরিবার, একটি গ্রাম। গ্রামের কৃষাণ আর কৃষাণের গল্প জানাবেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম, আর ছবি তুলেছেন নাহিদ হোসেন। চিথুলিয়া দিগর এই গ্রামের এক একটি দিন শুরু হয় খুব সাধারণভাবে। কাঁধে কাজের প্রস্তুতি, হাতে দিনের দায়িত্ব। খুব সকালবেলাতেই মাঠের দিকে রওনা হন বাদশাহ। সবুজের মাঝখানে দাঁড়িয়ে শুরু হয় কাজ। বাদশাহ একা নন, তার সঙ্গে আছেন আরও কয়েকজন। কথা বলতে বলতে, হাসতে হাসতে হাত আর যন্ত্রের ছন্দে চলে কাজ। রোদ ধীরে ধীরে চড়ে, আর তার সঙ্গে বাড়ে কাজের গতি। এই কাজ এমন এক অভ্যেস যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। যতই শ্রম দেই, আমার ছেলে বুয়েটে ভর্তি হয়েছে, আমার কাছে মনে করেন সেই রকম একটা উন্নত মানের ফুর্তি আছে, বুঝলেন না? আমার ছেলে একটা ইঞ্জিনিয়ার দিল হয় জীবনে, আমার এর আর কি চাই? আমি তো কৃষক, আমি তো চাকরিজীবী না। আমার রেস্টের প্রয়োজন, যখন আমার কাজ নাই আমি রেস্টে থাকি। সেই সময়টা এই তো 15 দিন গেলে আমার কাজ শেষ। দিনে ভাগে কাজই বেশি, রেস্টে একটু কম। কাজ উঠে গেল, ফসল উঠে যাওয়ার পরে কোনোই নাই, গরু খাওয়া দাওয়া আর হাট বাজারে যাই, রেস্ট নেই। এই সুখ মানে জ্বালা দিলে জুজ জমা থাকে, আছে, আবাদ মৌসুম করি, ভাঙে না, এই জন্য এই সুখ। আর যদি কাল নদীতে নেওয়া যায় তখন তার কোনো সুখ নেই। ওদিকে একই সময়ে দিন শুরু হয় অন্য ছন্দে। বাদশার স্ত্রী ব্যস্ত খাবার গোছানোয়। এই কাজের আলাদা কোনো শুরু বা শেষ নেই, প্রাত্যহিক নিয়মের মতো।
রোদ খানিক তীব্র হলে মাঠের দিকে এগিয়ে যান সাবিনা বেগম। খাবার খাওয়ার এই সময়টুকু দিনের মাঝখানে একটু থামার অবকাশ। মাটির উপর বসে একসাথে খেয়ে নেন সবাই। ঘটা করে করা কোনো আয়োজন নয়, তবুও এই সহজ মুহূর্তেই থাকে প্রাণ ভরা তৃপ্তি। এখানে সকাল শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে। 3 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে এই কৃষক যারা কাজ করছেন এই ক্ষেতে। অবশেষে তাদের খাওয়ার সময় হলো, খাওয়া দাওয়া চলমান, এখন খানিকটা বিশ্রাম, তারপরে শুরু আবার কাজ। একেবারে নৈমিত্তিক জীবনযাপন, প্রত্যেকদিন তাদের এই একই রকম রুটিন। যখন এই চরটা উঠলো, জমি আবাদের উপযোগী হলো, তখন বাড়িঘর নিয়ে এখানে আসছি। বন্যা যখন আসে তখন কষ্ট হয়, তখন চলাফেরা গরু বাছুর নিয়ে একটু উঁচু জায়গায় জানা গে। এই গ্রামে কাজ কখনো একা হয় না, একজন মাঠে আরেকজন ঘরে। দুজনের কাজ আলাদা, তবুও একে অপরের পরিপূরক। যেমন একসাথে না থাকলে একটি যন্ত্র চলে না, তেমনি এই জীবনও এগোয় না নারী আর পুরুষের এই নীরব সমন্বয় ছাড়া। কর্মময় মধ্য দুপুরে চারপাশে দেখা মেলে জীবনের নানা রূপ। ঘোড়ার গাড়ি চলছে ধীরে, মহিষ চড়ছে রাখালের লাঠির ইশারায়। ছাগল, গরু, মুরগি, হাঁস সবাই ব্যস্ত খাবার সংগ্রহে। জীবন এখানে চলে আপন ছন্দে। এই গ্রামে অলসতা বলে কিছু নেই, যেদিকে চোখ যায় সবাই ডুবে আছেন কাজে। সংসারের কাছে করি, গরুর ঘাসও তুলতে যেতে হয়। স্বামী যদি মানুষের কাজ করতে যায়, তাহলে আমার ঘাস তোলা নাকি বাড়ি দাগের ডু করতে হয় আমার। 2-5 মিনিট যে 5 মিনিট যে রেস্টে থাকায় সে সময়টাও নাই। মনে কর যে গরু বাছুর, এই যে হাঁস মুরগি ছাগল ভেড়া আছে, ইল্লা না যে তৈত পাইলেন ফেরা, এই যে মরিচ করছে যে আবাদ, মরিচ না যে উড়ান লাগে। কামরা যদি একলা একলা করলো নি অনেক সময় ধরে কোয়া লাগবো। বাড়ির সবাই মিলে ধরলো, 3 ঘন্টার কাম 1 ঘন্টা হয়ে গেল, বোঝেন না 4-5 জন করতেছে। সূর্য আরও পশ্চিমে হেলে পড়লে বাড়ির দিকে যেতে থাকেন বাইরে থাকা কৃষানীরা। খানিক বিরতি নিয়েই শুরু হয় সংসার সন্তান সামলানোর কাজ। কাজের পাল্লায় এই গ্রামের নারীরা কিছু ক্ষেত্রে এগিয়ে থাকে বাড়ির পুরুষ সদস্যের চেয়ে। পুরুষে মনে করেন যে এক কামের দান্দা যায়, আঙ্গের মনে করেন পোলা পানির ঝামেলা আছে, সংসারে কাম কাজ রান্না বান্না করা, দাগের মধ্যে গরু মোষ ঘাস তোলা, গরু মোষে খিলেন, সব কাম করা লাগে না। তাহলে পুরুষে যে বাজারে গেছে, এখন বাড়ির কাম তাবত করা লাগবো, দাগের কামও করা লাগবো, দেখা লাগবো, গরু বাছুরও দেখা লাগবো। সাধারণ মানুষ আছে যে বাচ্চা আছে দুইটা, খুব খিতাবি করে অন্যজন তার পারে না। বাচ্চা নিয়ে থাকলাম, বউ আন্দাবাড়ি করলে, এই যে এখানে বউয়ের শেষ যেতে হইল। বিকেল গড়ায়, তেজ কমতে থাকে রোদের, বদলে যায় দিনের রং, লম্বা হয় ছায়া। সূর্যাস্তের আগের এই সময়ে ধীরে ধীরে থামতে থাকে সব রকমের কাজ। বাদশাহ আর তার সঙ্গীরা বাড়ির দিকে পা বাড়ায় সেই মেঠো পথ ধরে। দেহে সারাদিনের সব ক্লান্তি, মনে তবু এক রকমের প্রশান্তি। প্রযুক্তির উৎকর্ষতার ফলে গ্রামের এমন মেঠো পথ প্রায় বিলুপ্তির পথে। বাংলাদেশের প্রায় সমস্ত গ্রামেই এখন মানুষ চলাচল করে পাকা রাস্তা দিয়ে। তবে চিথুলিয়া দিগর চরের মতো এমন কিছু এলাকা এখনও দেশে রয়েছে যেখানে গেলে দেখা মেলে এমন স্নিগ্ধ প্রকৃতির। হয়তো তথাকথিত উন্নয়নের হাওয়া একদিন এখানেও পৌঁছাবে, বদলে যাবে অনেক কিছুই। ব্রহ্মপুত্র পাড়ের বিস্তীর্ণ চরাঞ্চলের এই গ্রামে নারী আর পুরুষ কোনো আলাদা গল্প নয়, একই গল্পের দুইটি দিক, যাদের সমন্বিত শ্রমে পূর্ণতা পায় কৃষক আর কৃষানীর আস্ত একটা দিন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, চিথুলিয়া দিগর, গাইবান্ধা। প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআইতে বিতরণের 2 দিন আগে আগুনে পড়ল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোরে রাখা ল্যাপটপ। আগুন লাগার রাতে সিসি ক্যামেরার ফুটেজে ভবনের ভেতরে এক ব্যক্তিকে দেখা গেছে। সন্দেহ করা হচ্ছে এটি দুর্ঘটনা নয়, কেউ আগুন লাগিয়ে দিয়েছে। কারণ স্টোরে 735টি ল্যাপটপ থাকার কথা থাকলেও আগুন নেভানোর পর 83টি কম পাওয়া যায়। শুধু তাই নয়, কর্মকর্তারা র্যান্ডম সিলেকশনের মাধ্যমে 2টি ল্যাপটপ পরীক্ষা করে নির্দেশিত মানের পাননি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ।
মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এভাবেই পড়ে রয়েছে আধা পড়া ল্যাপটপ সহ নানা সামগ্রী, যেগুলো 2 দিন পরেই বিতরণ করার কথা ছিল। শুক্রবার ভোরে রহস্যজনকভাবে লাগা আগুনে ছাই হয়ে যায় প্রায় অধিকাংশ ল্যাপটপ। ঘটনার সময়কার সিসি ফুটেজ বিশ্লেষণ শুরু করেছেন পিবিআই কর্মকর্তারা, যেখানে দেখা যায় শুক্রবার রাত 2টা 48 মিনিটের দিকে একজন ব্যক্তি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন রুমে আসা যাওয়া করছে। তারপরই ঘটে অগ্নিকাণ্ড। ওই পাশে আমি টহল দিয়ে আসার পরে দেখি ধোঁয়ার মতো লাগতেছে। তারপরে স্যার আমি ছাতি নিয়ে একটু আগে আসার পরে দেখি যে ধোঁয়া। পরে সিসি ক্যামেরা দেখার পরে স্যার আমি বুঝতে পারছি যে লোক ঢুকছে। সিসি ক্যামেরার ফুটেজ বা অন্যান্য জিনিসগুলো আমরা যাচাই করেছি। সেখানে খুব অল্প সময়ের জন্য একজন অপরাধীকে মুভমেন্ট করতে দেখা গেছে ক্যামোফ্লেজ অবস্থায়। তালাটা কোনোভাবে না ভেঙেই ঢুকেছে এবং বেরোনোর সময় আগুন লাগিয়ে দিয়ে বেরিয়ে এসেছে, এটা আমাদের কাছে মনে হয়েছে। এখানে কারা ইনভলভমেন্ট আছে এটা আমরা যাচাই করে দেখছি। শিক্ষা অধিদপ্তরের এই স্টোরে বিতরণের জন্য 735টি ল্যাপটপ ছিল, কিন্তু আগুন নেভানোর পর 83টি ডিভাইসের অস্তিত্বই মেলেনি। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 5 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ওখানে ল্যাপটপ ছিল, আমাদের পিটিআই ইনস্ট্রাক্টর এবং মাঠ পর্যায়ে যে কর্মী আছে ওনাদেরকে বিতরণের জন্য অলরেডি তদন্ত গঠন করেছি এবং 3 সদস্য বিশিষ্ট করেছি। আমাদের একজন ডাইরেক্টরকে হেড করেছি। শুক্রবার ভোররাতে ভবনের 2 তলায় আগুনের ধোঁয়া দেখতে পান আনসার সদস্য। পরে ফায়ার সার্ভিস তাদের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত 2টা 48 মিনিটে এই জানালা দিয়ে এক ব্যক্তিকে প্রবেশ করতে। তার কিছুক্ষণ পরই আগুন লাগে। এরপর পুড়ে যায় ল্যাপটপ সহ অন্য সামগ্রী। ধারণা করা হচ্ছে সেই ব্যক্তি এই আগুন লাগার ঘটনার পিছনে জড়িত আছে কিনা। আইনশৃঙ্খলা বাহিনী এর পেছনে কারা জড়িত সে বিষয়ে খতিয়ে দেখছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শিক্ষামন্ত্রী সহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। এটি কোনো নাশকতা কিনা তা তদন্ত করতে 3 সদস্যের কমিটি করার নির্দেশ দেন তিনি। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কিছু টরও দিয়েছি, কি দেখবেন সেটা সেই অনুযায়ী ওনাদের প্রতিবেদন সাথে সুপারিশও করবেন। সেই অনুযায়ী আমরা পরবর্তী আমাদের স্টেপগুলো নেব ইনশাআল্লাহ। 5 কর্মদিবসের মধ্যে বলেছি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা সহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে রমনা মডেল থানা পরিদর্শনের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন মন্ত্রী। এ সময় তিনি থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা সহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। ওসি, ডিউটি অফিসার সহ কর্তব্যরত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। গোলাম পরোয়ার বলেন, সরকার খুব বিপদে আছে, দেশে নানা ধরনের সংকটও তৈরি করেছে বিএনপি। এসব সংকটের সমাধান তাদেরকেই করতে হবে। জামায়াত নেতা বলেন, সংসদে গণভোটের সমাধান না হলে আবারও আন্দোলন ছড়িয়ে যাবে 5 কোটি মানুষের মাঝে যারা এই গণভোট দিয়েছিল। তিনি আরও বলেন, সরকার গণভোটের রায় মানবে না, কিন্তু জুলাই সনদ মানবে, এমনটা হতে পারে না। দুর্নীতির পথে ফ্যাসিবাদী সরকার যে ধাবিত হয়েছিল, ওখান থেকে ব্যাক করার জন্য তো আমার সহস্রাধিক মানুষ জীবন দিল। সেই রাষ্ট্রের মৌলিক আইন যদি আমি এখন বদলাইতে না পারি, তো এই সংস্কারের কোনো মূল্য আছে? ওনারা বলেন যে ওই বই দেখায় যে আমরা সব মানি, তার মানে এই 10টা সহকারে আমরা মানি। তো এই 10টা বাদ দিলে আর যা তা বাংলাদেশের প্রশাসনিক, রাজনৈতিক, সাংবিধানিক কাঠামোর খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শপথ অনুষ্ঠিত হবে 3 মে রাত 9টায়। এদিকে জামায়াত জোট ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান। তিনি বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ, কমিশন সভায় কাগজপত্র পেশ করা হবে, দাপ্তরিক প্রক্রিয়া শেষে দেয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। এর আগে 21 এপ্রিল নির্ধারিত সময় বিকেল 4টার পর মনোনয়নপত্র জমা দেয় তা গ্রহণ করেনি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতে গেলে আদালত নির্বাচন কমিশনকে আবেদন গ্রহণ ও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় যাচাই বাছাই শেষে নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলো। আমরা সব ডকুমেন্ট চেক করে দেখেছি এবং এটিকে
বৈধ হিসেবে আমরা গ্রহণ করেছি। এখন এটা আমরা মাননীয় কমিশনে উপস্থাপন করব। যতক্ষণ না এই সমস্ত অফিসিয়াল ওয়ার্কগুলো শেষ না হচ্ছে ততক্ষণ আসলে এত দূরবর্তী চিন্তা করছি না। তবে আমি সংসদে থাকি বা না থাকি, আমি আমার দলের প্রতিনিধিত্ব সবসময় করব। ক্যান্সারের কোষ ধ্বংসে যে রোগীর এখনই রেডিওথেরাপি প্রয়োজন, সেই রোগীকে থেরাপির সিরিয়াল দেওয়া হচ্ছে 1.5 বছর পর। এই অবস্থা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে। প্রতিদিন 200 রোগীকে সেবা দেওয়ার সক্ষমতা থাকলেও রেডিওথেরাপির অপেক্ষায় আরও 5,500 রোগী। এই চাপ কিছুটা সামলাতে আজ থেকে রাতেও থেরাপির ব্যবস্থা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসান মিসবার প্রতিবেদন। ক্যান্সার হাসপাতালের করিডোর, রোগীদের দীর্ঘশ্বাস উড়ে বেড়ায় এখানে। রেডিওথেরাপি নিতে ময়মনসিংহ থেকে এসেছেন এই রোগী। সিরিয়াল 7 মাস পর। এ বিষয়ে কথা বলতে গিয়ে অশ্রুতে একাকার দুলালের 2 চোখ। 7 মাস পর কি আবার আসবেন? বাইচে থাকলে আসবেন। ক্যান্সারের শেকড় গলা চেপে ধরেছে দুলালের, বেঁকে গেছে চোয়াল। মুখ ঢেকে রাখলেও বুক জুড়ে তার চিকিৎসা না পাওয়ার হাহাকার। কিনে দেওয়ার মতন যোগ্যতা নাই, ওনার অবস্থা এখনই আশঙ্কাজনক। আমার মনে হয় না এতদিন পর্যন্ত ওনাকে ওয়েট করানো, অপেক্ষা করা রাখা যাবে কিনা। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের থেরাপির সিরিয়াল পেতে তার মতো অপেক্ষায় আরও অনেক রোগী। যাদের অবস্থা কিছুটা ভালো তারা সিরিয়াল পাচ্ছেন আগামী বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। স্তন ক্যান্সারে আক্রান্ত এই রোগীর সিরিয়াল পড়েছে 14 মাস পর। যাদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার সামর্থ্য নেই তারাই আসেন এই হাসপাতালে। দীর্ঘ সিরিয়ালের খবর জেনেও এই অসহায় অপেক্ষা। খরচ করে আসিয়া এই আজকে না কালকে না পরশু করতে করতে মানে টাকার কাম টাকা যায়, থাকতে তো উপায় হয় না। ওই তো তারিখের পর তারিখ পরে খালি কয়টা কেন দেওয়ার পরে খালি রিপোর্ট দেয়, খালি রিপোর্ট দেয়। 1.5 বছর পরে পাচ্ছি রেডিওথেরাপি চলতেছে এখন। ডাক্তার বলছে যে এটা 3 সপ্তাহের ভিতর দিতে পারলেই ভালো হয়, কিন্তু আমি সিরিয়াল পেয়েছি 14 মাস পরে। এই হাসপাতালে রেডিওথেরাপি মেশিনের 7টি বাঙ্কার আছে। 2টিতে চালু আছে 2টি মেশিন, বাকিগুলো নষ্ট। সকাল ও বিকালের শিফট মিলিয়ে সেবা পাচ্ছেন 200 রোগী। অপেক্ষায় 5,500। তবে এই দুর্ভোগ কিছুটা কমতে যাচ্ছে। চালু হচ্ছে রাতের শিফট। এছাড়া নতুন আরেকটি মেশিন কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। যে রোগীকে আপনি ট্রিট করতে পারবেন, আমাদের কিউরেটিভ পেশেন্ট, সেই রোগীগুলোকে প্রায়োরিটি বেসিসে আমরা এই এক্সপ্রেস মানে সার্ভিসটা আমরা দেওয়ার জন্য আমরা চিন্তা করছি। এই বছর ডিসেম্বর নাগাদ আমার 3rd মেশিনটা চালু হবে, যেটা আমাদের প্রক্রিয়াতে আছে। তো আমার 2টা বাঙ্কার আরও রেডি হয়েছে। এই 2টা বাঙ্কারে যদি আমরা এই সামনের অর্থ বছরে 2টা মেশিন কিনতে পারি তাহলে আমার 3 আর 2 5টা মেশিন হবে। আমার প্ল্যান হচ্ছে সামনের অর্থ বছরে 5টা মেশিনকে চালু করা। ক্যান্সার চিকিৎসার জাতীয় এই প্রতিষ্ঠানের একমাত্র MRI মেশিনও নষ্ট। সম্প্রতি মেরামত করা হয়েছে সিটি স্ক্যান মেশিন। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। পতিত আওয়ামী লীগের মতো বর্তমান সরকার জনস্বার্থ বিরোধী কোনো কাজ করবে না বলেই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ আইন নিয়ে উদ্বিগ্ন নয় বিএনপি। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একথা বলেন তিনি। জানান, বিএনপি যদি পতিত স্বৈরাচারের মতোই আচরণ করে তবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, আইন অমান্য করে রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম হলে বিএনপি নয়, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। এ সময় তিনি বলেন, বিএনপি সহ দলের অঙ্গ সহযোগী সংগঠন ঢেলে সাজাতে দ্রুতই কার্যক্রম শুরু হবে। শিগগিরই হবে দলের কাউন্সিল। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে, এটা তাদের কাজ, এটা বিএনপির কাজ না। বিএনপি রাজনৈতিকভাবে আর অবস্থান ব্যক্ত করবে, বিএনপি রাজনৈতিকভাবে জনগণকে কনভিন্স করার চেষ্টা করবে যে এই যে দলটি, এই যে দলের নেতাকর্মীরা, তারা এতদিন ধরে জনগণকে নিপীড়ন করেছে, কাজে এই দলটা এবং তাদের নেতাকর্মীদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাওয়া উচিত না। শুধু রাস্তা দখলমুক্ত করাই নয়, হকারদের শৃঙ্খলায় আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে। হকারদের জন্য সড়ক যানজট ও পথচারীদের চলাচলে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর বাসাবোর এক
হক সোসাইটি আবাসিক এলাকার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। প্রশাসক বলেন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে বসা এবং চাঁদাবাজি বন্ধে হকারদের কিউআর কোড সম্বলিত আইডি কার্ড দেয়া হচ্ছে। আব্দুল সালাম বলেন, হকাররা দুপুর 2টা থেকে রাত 8টা থেকে 9টা পর্যন্ত ব্যবসা করতে পারবেন। কিছু রাস্তায় বসবে শুক্র ও শনিবার। এ সময় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিতে সমন্বিত মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। মাঠ সংস্কার থেকে শুরু করে খালের দখল উচ্ছেদ সব ক্ষেত্রেই এসেছে পরিবর্তন। আমরা সময় বেঁধে দিয়েছি, কিছু কিছু রাস্তা যেটা আমরা দিয়েছি সেটা বেলা 2টার পর থেকে সন্ধ্যা রাত বা 8-9টা পর্যন্ত তারা করবে। কিছু রাস্তা আমরা দিয়েছি শনিবার এবং শুক্রবার তারা বসবে, আর 2-1টা রাস্তা আছে যেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। জিরানির যে খালগুলি রয়েছে সেগুলিকে উদ্ধার করে এগুলি দুপাশে ওয়াকের মাধ্যমে নাগরিক সুবিধাগুলি বাস্তবায়ন করা, আমাদের যে সকল মেন রাস্তাগুলি সেগুলি সংস্কার করা, অলিতে গলিতে আমাদের যে রাস্তাগুলি সেগুলি ড্রেনেজ ব্যবস্থা সুদৃঢ় করা, এবং আমাদের এখানে যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলি সিটি কর্পোরেশন যারা পরিচ্ছন্ন করবেন তারা যাতে এগুলি সুন্দরভাবে পরিচ্ছন্ন করে। পর্যাপ্ত মজুদ থাকার পরও বিপিসির অসাধু কার্যক্রমে জ্বালানির দাম বাড়াতে হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনস্বার্থে নেওয়া হয়নি, এমনই বক্তব্য উঠে এসেছে গণতান্ত্রিক অধিকার কমিটির এক আলোচনা সভায়। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি সরকারের 2.5 মাসের পর্যালোচনা নিয়ে এক আলোচনা সভায় উঠে আসে এসব মন্তব্য। বক্তারা বলেন, সরকারের ভাষ্য ছিল দেশে পর্যাপ্ত জ্বালানির মজুদ আছে, তবুও বিপিসি তা সরবরাহ না করে মূল্যবৃদ্ধির চাপ দেয় সরকারকে। মূল্যবৃদ্ধির পরই সরবরাহ স্বাভাবিক করা হয়। আইন শৃঙ্খলা রক্ষা, সংবিধান থেকে সব ধরনের বৈষম্যমূলক ধারা সংস্কার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। বিপিসি সরবরাহ কমিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি করে মজুত করার জন্য এক ধরনের উৎসাহ দিয়ে কাটছিল। আমাদের টাকা দিয়ে আমাদেরকে ভর্তুকি দিচ্ছে, আবার আমাদেরকে বলছে সরকার ভর্তুকি দিচ্ছে। এই সরকারকে আমরা সেই গণঅভ্যুত্থানের সরকার আকারে দেখতে হবে, এবং সেই জন্য জনগণের অধিকার রয়েছে এই সরকারকে পর্যালোচনা করা নিয়মিত, এবং এই ধরনের পর্যালোচনা বৈঠক আগামীতে নিয়মিতভাবে হতে হবে। অসাবধানতা আর সাঁতার না জানার কারণে মেহেরপুরে প্রায়ই ঘটছে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি। প্রাণহানি রোধে এবং শিশুদের সচেতন করতে মেহেরপুরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সদর উপজেলা প্রশাসন। সেখানে আধুনিক সুইমিং পুলে নিয়মিত প্রশিক্ষণ দেয়া হচ্ছে শিশুদের। একটু অসাবধানতা বা সাঁতার না জানা, আর তাতেই নিভছে প্রাণ। বাড়ির পাশের পুকুর, খাল কিংবা বিলের পানিতে ডুবে প্রায়ই ঘটছে মর্মান্তিক মৃত্যু। গত মার্চে মেহেরপুরের গাংনীতে খেলতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু হয় 2 শিশুর। গেল বছরের সেপ্টেম্বরে রাজনগরে একই পরিবারের 4 বোনের বিলের পানিতে ডুবে প্রাণহানি। এমন প্রতিটি ঘটনা এক একটি পরিবারের সারা জীবনের কান্না। ভৈরব নদীতে অনেক মানুষ মারা যাচ্ছে ভাই, কিন্তু তাদের হিসাব কিতাব হচ্ছে। মায়েরা যদি সচেতন হয় যে আমাদের শিশুরা কোথায় যাচ্ছে, তারা কি করছে, তো আমরা যদি তাদের দিকে একটু খেয়াল রাখি, আমার মনে হয় এই যে মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার কমে আসবে। পরিবারের অসচেতনতা বা উন্মুক্ত জলাশয়ের অভাবে শিশুরা এখন সাঁতার শেখার সুযোগ থেকে বঞ্চিত। এমন বাস্তবতায় ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে মেহেরপুর সদর উপজেলা প্রশাসন। শিশুদের জন্য নির্মাণ করা হয়েছে আধুনিক সুইমিং পুল, যেখানে প্রতিদিন 4টি ব্যাচে দেয়া হচ্ছে সাঁতার প্রশিক্ষণ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এর আগে অনেক শিখেলে এখন শিখতে পারছি। আমি পুকুর, এমন নদী বা বড় জায়গায় সাঁতার কাটতে পারবো, কোথাও ডুবে গেলে নিজের রক্ষা করতে পারবো। বাচ্চার মেধা বিকাশের ক্ষেত্রেও কিন্তু সাঁতার অনেক গুরুত্বপূর্ণ। এই কারণে যে ওরা সুইমিংটা করলে খাওয়া দাওয়াটা ওদের খুব বেশি ভালো থাকে। ইউনো জানান, আগামীতে এর আওতা আরও বাড়ানো হবে। শিশু শিক্ষার্থীদের সাঁতার শেখানোর উদ্যোগ নিতে স্কুল কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান তিনি। আশা করি যে এটা চলতে থাকবে, এবং একই সাথে অনুরোধ রাখবো সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ ব্যবস্থা থেকে যেন বাচ্চাদেরকে সাঁতার শেখায়। তাহলে আমরা মনে করব মেহেরপুর সদরে আর সাঁতার না জানার জন্য কোনো বাচ্চা যেন না মারা যায়। সাঁতার শুধু জীবন বাঁচাতেই নয়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশেও ভূমিকা রাখে। গেল এপ্রিলে মেহেরপুর সদরে এই সুইমিং পুল থেকে প্রশিক্ষণ নিয়েছেন 80 জন শিশু, আর চলতি মাসে নিয়মিত শিখছে আরও 52 জন।
তাপস সরকার, যমুনা নিউজ। জয়ের মাঝপথে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাবে না যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তেহরানের দেয়া সবশেষ প্রস্তাব নিয়েও অসন্তোষ জানান তিনি। বলেন তারা এমন কিছু চাইছে যা মেনে নেওয়া সম্ভব নয়। কর্মকর্তাদের বিভাজনে মোজতাবা খামেনি প্রশাসনে চরম বিশৃঙ্খল পরিস্থিতি চলছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন একটি প্রস্তাব দিয়েছিল ইরান, কিন্তু সেটিও মনোপুত হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার দাবি, ইরান এমন কিছু চাইছে যা মেনে নেওয়া সম্ভব নয়। হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মাঝপথে যুদ্ধ থেকে পিছু হটবেন না তিনি, যাতে পরবর্তীতে আবার একই পরিস্থিতি তৈরি না হয়। সত্যিকারের লড়াই হলে অনেক আগেই থেমে যেত তারা। জানেন তো, একটা কথা আছে, লড়াইয়ে টিকতে না পারলেই থামতে হয়। এখানেও সেটাই সত্যি, তারা যুদ্ধ থামাতে চায়, কিন্তু এমন প্রস্তাব নিয়ে আসছে না যা আমাদের প্রয়োজন। আমরা শিগগিরই ইরান ছাড়ব না, যাতে 3 বছর পর আবার একই সমস্যার সামনে না আসে। লড়াই চালিয়ে যাওয়ার মতো সেনা অবশিষ্ট নেই ইরানের, আবারও এমন মন্তব্য করেন ট্রাম্প। তেহরানের নেতৃত্ব বিভক্ত, তাই স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারবে না ইরানের কর্মকর্তারা, এমন দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান চুক্তি করতে চায় কারণ তাদের আর প্রয়োজনীয় সেনা অবশিষ্ট নেই। আমার মনে হয় না তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে, কারণ তাদের নেতৃত্বে অনেক বিভাজন, বিশৃঙ্খল অবস্থা। আমরা বড় জয়ের পথে, সামনে দুটি পথ, বড় ধরনের হামলা অথবা চুক্তির চেষ্টা, কিন্তু তারা এমন কিছু দাবি করছে যা মেনে নেওয়া সম্ভব নয়। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মিসাইল সহ প্রয়োজনীয় অস্ত্র সরঞ্জামের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রের, এমন কথাও জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডরথি তাসরিন, যমুনা নিউজ। একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় বলেই যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। এক সাক্ষাৎকারে বলেন, ওয়াশিংটনের মূল সমস্যা অপরপক্ষকে নিজেদের সব শর্ত মেনে নিতে চাপ প্রয়োগ করে তারা। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারির জবাবে পূর্ণ সামরিক ও কূটনৈতিক প্রস্তুতির কথা জানিয়েছেন বাঘেই। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান মুখোমুখি বৈঠকের উদ্যোগ ভেস্তে গেছে একাধিকবার। হামলা বন্ধ থাকলেও হরমুজ ঘিরে উত্তেজনার পাশাপাশি অব্যাহত পাল্টাপাল্টি কথার লড়াই। বাস্তবসম্মত প্রস্তাব দিতে পারছে না ইরান, ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগের কড়া জবাব দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্রের স্বৈরাচারী আচরণই চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী সমাধানের রূপ দেওয়ার পথে প্রধান বাধা। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আলোচনা প্রচলিত নয়। রক্তক্ষয়ী প্রেক্ষাপটে তাদের সাথে আমাদের অবিশ্বাসের দেয়াল রয়েছে বলার সুযোগও নেই, কারণ বিশ্বাসের জায়গাটিই নেই। মার্কিন পক্ষের সমস্যা হলো তারা কূটনৈতিক প্রক্রিয়া জুড়ে নিজেদের সর্বোচ্চ দাবিগুলো চাপিয়ে দিতে চায় এবং অন্য পক্ষকে তা মেনে নিতে বাধ্য করতে চায়। ডোনাল্ড ট্রাম্পের ইরানে অভ্যন্তরীণ বিভাজনের দাবির জবাবে সামরিক জোট ন্যাটোর মতবিরোধের প্রসঙ্গ তুলে ধরেন বাঘেই। তেহরানের প্রশাসন পাল্টে দেওয়ার লক্ষ্যে অভিযান শুরু করে উল্টো পেন্টাগনের একের পর এক কর্মকর্তা পরিবর্তন নিয়ে বিদ্রূপও করেন। ন্যাটোর ভেতরেও মতবিরোধ আছে, কারণ তারা জানে যুক্তরাষ্ট্র একতরফাভাবে কাজ করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এড়িয়ে যাওয়ার প্রবণতা। সবসময় ইরানের সমস্যার কথা দাবি করলেও বাস্তবে নিজেরাই সমস্যার মুখোমুখি। খেয়াল করে দেখবেন তাদের কতজন উচ্চপদস্থ কর্মকর্তা ইতিমধ্যে পদত্যাগ করেছেন বা বরখাস্ত হয়েছেন। যুদ্ধক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি কূটনৈতিক ও মিডিয়া ফ্রন্টেও প্রস্তুত থাকার বার্তা দিয়েছে তেহরান। প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয় বলে মন্তব্য করেন বাঘেই। মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার কথাও বলেছেন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরানের জন্য স্থলসীমান্ত খুলে দিয়েছে পাকিস্তান, আর এই নিয়ে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। বিশ্লেষকরা বলছেন, ইরান ইস্যুতে বিপাকে পড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধারেই এমন সিদ্ধান্ত ইসলামাবাদের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে নতুন পথ খুঁজছে ইরান। তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত তেহরানের, এমনটাও মনে করছেন গবেষকরা।
ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের সমঝোতার লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় দফায় দফায় আলোচনার টেবিলে বসেন দুই দেশের নেতারা। এর মধ্যে ইরানের জন্য স্থল বাণিজ্য খুলে দিল পাকিস্তান। দুই দেশের মধ্যে রয়েছে প্রায় ৯,০০০ কিলোমিটার স্থল সীমান্ত। এর ফলে মধ্য এশিয়ার সাথে সংযুক্ত হতে আফগানিস্তানের ভূমি আর ব্যবহার করতে হবে না পাকিস্তানকে। বিশ্লেষকরা বলছেন, ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে আঞ্চলিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাকিস্তান যা করছে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে করছে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পকে সহায়তার অংশের কারণেই পাকিস্তানের এমন সিদ্ধান্ত। কারণ ইরান নিয়ে ট্রাম্প ফাঁদে পড়েছিল, সেখান থেকে পাকিস্তানই তাদের বের করার চেষ্টা করছে। আর এখানে দুপক্ষেরই লাভ রয়েছে। প্রথমত, এটি পাকিস্তানকে মধ্য এশিয়ার সাথে সংযুক্ত করবে। অন্যদিকে পাকিস্তানের স্থলপথ ব্যবহারের কারণে ইরান আরব সাগরের সাথে সংযুক্ত হবে। ইরানকে চাপে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের পদক্ষেপ সেই চেষ্টাকে দুর্বল করে দিবে কিনা উঠেছে সেই প্রশ্ন। এর পাশাপাশি যুদ্ধবন্ধে ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান আলোচনাতেই বা এর কি প্রভাব পড়বে তা নিয়েও চলছে আলোচনা। পাকিস্তান ও ইরান সার্বভৌম দেশ, সেই স্বাধীনতার জায়গা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা স্পষ্ট যে কারো চাপে এমন সিদ্ধান্ত নেয়নি দুদেশ। আসলে ইরানের উপর নানা ধরনের অবরোধ রয়েছে, তা কাটিয়ে উঠতে চায় দেশটি। এই সিদ্ধান্ত বড় সুযোগ নিয়ে আসবে তেহরানের জন্য। ইরানের জন্য অবরোধ কিংবা চাপ ছাড়া আর কিছুই নেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এ থেকে উত্তরণের জন্য নানা পথ খুঁজছে ইরান এবং সেই পথেই তারা এগোতে চায়। কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে যে চাপ প্রয়োগ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই যুক্তরাষ্ট্রের সামনে। ৬টি রুট পাকিস্তানের প্রধান বন্দরগুলোকে ইরানের স্থল সীমান্তের সাথে সংযুক্ত করেছে। এর মধ্যে গোয়াদর গাবত করিডোরের মাধ্যমে মাত্র ৩ ঘন্টায় ইরান সীমান্তে পৌঁছানো সম্ভব। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।